নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। তল্লাশির রাজনীতি বাংলার নির্বাচনে। বিজেপি বনাম তৃণমূলের লড়াইয়ে জমে উঠেছে ভোটের মাঠ। রাজ্য কিংবা কেন্দ্র, যার হাতে যে এজেন্সি আছে সেই নিয়ে তল্লাশি অভিযানে তপ্ত বাংলার রাজনীতি। শুরুটা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর তল্লাশি দিয়ে। পরে সেই তালিকায় একে একে জুড়েছে বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মেদিনীপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়কের নাম। তল্লাশি রাজনীতির সূত্রপাত বিগত বাংলা বছরের শেষ দিনে। পরের দিন ভোট প্রচারের উদ্দেশ্যে হলদিয়ায় যাওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেহালা ফ্লাইং ক্লাবে অপেক্ষায় দাঁড়িয়েছিল তার চপার, কিন্তু আকাশে ওড়ার আগে অভিষেকের চপারে তল্লাশি চালান নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের 3 সদস্য। তল্লাশির সময় তৃণমূল নেতার ব্যক্তিগত দেহরক্ষীদেরও কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। ওই ঘটনার পরে এক্স স্যান্ডেলে নিজের বক্তব্য জানান অভিষেক। বাংলার নয়া রাজনীতি ভিন্ন মাত্রা পায় বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় তল্লাশিতে। অভিষেকের চপারে আয়কর তল্লাশির 48 ঘন্টার মধ্যে কোচবিহারের রাস্তায় নিশীথের কনভয় থামিয়ে অভিযান চালায় রাজ্য পুলিশ, আর তাতেই প্রতিহিংসার গন্ধ পায় বিজেপি। গত 19 এপ্রিল লোকসভা ভোটের প্রথম দফা ছিল এই রাজ্যে। তার দুদিন আগে 16 এপ্রিল কোচবিহারের দেওয়াঘাটায় বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় থামান জেলা পুলিশের আধিকারিক ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। ঘণ্টাখানেক ধরে চিরুনি তল্লাশির মধ্যেই গাড়ি থেকে নেমে এসে পুলিশ কর্তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নিশীথ। তল্লাশির সূত্রে বিদায়ী মন্ত্রী নির্বাচন কমিশনের নির্দেশিকা দেখতে চাইলে কথা কাটাকাটি তুঙ্গে ওঠে, যদিও তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। নিশীথের কনভয়ে পুলিশি তল্লাশিকে প্রতিহিংসার রাজনীতি বলছে বিজেপি। বাইরে কোথাও হয়েছে আমাদের ডাইরেকশন क्या आप मेरी 8+ की कारकेट में सिक्योरिटी बॉक्स में कुछ इंस्टॉल कर दोगे? मेरा ध्यान कैमरा लगाओ। आप मुझे गाइडलाइन दिखा दीजिए। আরে বাবা যেই থাকুক না কেন আপনারা কিছু রেখে দিতে পারেন তো গাড়িতে। না না ম্যাজিস্ট্রেট आप मजिस्ट्रेट आप गाइडलाइन लेके आना चाहिए ना। आप 8+ के सेंटर पे এটা ভালো করে দেখে আসুন। होम है उनको आप रोक रहे हैं, आप गाइडलाइन लेके आना चाहिए। आपको गाइडलाइन लेके आइए। আমরা যে কোনো কারণে नहीं आप जाने दीजिए कारकेट। नो আপনারা গাইডলাइन নিয়ে আসুন। স্যার একটা গাড়ি গাইডলাइन গাড়ি আমাদের চেক করতে হবে। গাইডলাइन নিয়ে আসুন। না গাইডলাइन ना आप गाइडलाइन दिखा दो, हम चेक करेंगे। गाइडलाइन में कोথাও লেখা নেই मेरी गाड़ियों में वेपन भी है, मेरी स्पोर्ट में सब कुछ है हमारे पास। हम लोग फिर आप क्यों आप गाइडलाइन दिखा दीजिए क्या क्या पहले गाइडलाइन दिखाइए, उसके बाद चेक किए, कोई प्रॉब्लम गाइडलाइन की बात है। और क्या बात है? आप कैसे डायरेक्शन है बोला गया कि चेक करना पड़ेगा। चेक है आपके पास नाउ यू आर गाइडलाइन में इसीलिए लिखा नहीं है कि No, I'm telling you. कैटेगरी का है। नहीं आप दिखा दीजिए ना। आप दिखा दीजिए। आप दिखा दीजिए तो आप दिखा मैं तो बोल रहा हूँ आप वेबसाइट पे जाइए। आप वेबसाइट पे जाइए और लिख लीजिए। आप सुनिए मेरी बात, आप अगर ऑब्जर्वर आए हैं तो आपको ये आदेश दिया गया है तो आपको गाइडलाइन भी इशू किया गया है। आदेश नहीं हमारे डायरेक्शन है, उसी डायरेक्शन की वजह से আমি আপনাকে আপনি চেক করতে পারবেন, পুলিশ করবে। এপিসিটি আমার এপিসিটি একদম উনি করবে। প্রথম দফা পেরিয়ে ষষ্ঠ দফায় ঢোকার মুখে ভোটের ময়দানে ফের মাথাচাড়া দিয়েছে তল্লাশি রাজনীতি। সেই তালিকায় সর্বশেষ সংযোজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মেদিনীপুরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক। মঙ্গলবারের ওই জোড়া ঘটনায় শুভেন্দু ও হিরণ দুজনেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, পেয়েছেন মামলা দায়ের করারও অনুমতি। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গেস্ট হাউস তথা অফিসে পুলিশি তল্লাশি, আর তাই নিয়ে শাসকের বিরুদ্ধে সরব বিরোধী পক্ষ। একই সঙ্গে নতুন মাত্রা পেয়েছে বাংলার রাজনীতি। 16 নম্বর জাতীয় সড়কের পাশে কোলাঘাটে ভাড়া নেওয়া যে গেস্ট হাউস থেকে শুভেন্দু দলের কাজকর্ম পরিচালনা করেন, মঙ্গলবার সেখানে কোলাঘাট থানার পুলিশ হানা দিলে ধুন্ধুমার বেঁধে যায়। খবর পেয়ে ভোট প্রচারে ব্যস্ত থাকা নন্দীগ্রামের বিধায়ক কোলাঘাটে ফিরে দলের কর্মী সমর্থকদের নিয়ে থানা ঘেরাও করেন এবং নিশানা করেন রাজ্য প্রশাসনকে। আইপ্যাকের লোকজনের সাথে ছিল এবং তারা ছোট হাতিতে করে বস্তায় করে কিছু নয় অস্ত্র, নয় ড্রাগ, নয় টাকা নিয়ে গেছিল। আমি অবাক, কোন রাজ্যে বসবাস করছি? আপনি ইসিআইর অনুমোদন নেবেন না, হাইকোর্টে কমিট করেছেন সার্চ ওয়ারেন্ট নেবেন না, ভিডিওগ্রাফি করবেন না, মিডিয়াকে ডাকবেন না, লিডার অফ অপোজিশন ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার।
কোলাঘাটে শুভেন্দুর অফিসে খান তল্লাশির জের কাটার আগেই রাতে নতুন করে উত্তেজনা দেখা দেয় খড়গপুরে। চলতি লোকসভা ভোটে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক তমগ্নদের তালবাগিচার বাড়িতে হানা দেয় রাজ্য পুলিশ। খবর পেয়ে হিরণ আপ্তসহায়কের বাড়িতে পৌঁছলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। বিজেপি প্রার্থী পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চাইলে তীব্র হয় বাদানুবাদ। রাজনৈতিক প্রতিহিংসাতেই তার আপ্তসহায়কের বাড়িতে পুলিশি অভিযোগ হিরণের। ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আর পারছে না। সব নিষ্পাপ নির্দোষ মানুষগুলোকে এইভাবে আক্রমণ করতে এসছে। আর ঘাটালের অভিনেতা সাংসদ তার পিয়ে সোনা চুরির কেস গুজরাটে, পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। আশা কর্মীকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল, তাকে অ্যারেস্ট করতে যায়নি, পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। পিয়ে রামপদ মান্না, সে 1,80,000 টাকা নিয়েছিল, সে টাকা গিয়ে ফেরত দিয়ে দিয়েছে, তার নামে এফআইআর পর্যন্ত নেয়নি পুলিশ। রামপদ মান্নার নামে পুলিশ এফআইআরও নেয়নি, কিন্তু পুলিশে 6 লাখ। এখানে আমার সেক্রেটারিকে না কি জানি কি কেস সেটা এখনো বলছে না। আজকে আরে কি কেস সে তো বলুন। বলছে আপনাকে কেন বলবো, তার মা অসুস্থ, হার্টের পেশেন্ট, মা কান্নাকাটি করছে। মায়ের যদি কিছু হয়ে যায় পুলিশ দায়ী থাকবে তো? রাত 3টের সময় পুলিশ এসছে, দেখুন ওসি বসে আছে। বিধানসভা হোক বা লোকসভা, যে কোনো লড়াইয়ে শাসক বিরোধী বাকযুদ্ধ, দেওয়াল দখলে সংঘর্ষ কিংবা ভোটের বলি দেখেছে বাংলা। এবার হয়তো সেই তালিকার নয়া সংযোজন তল্লাশির রাজনীতিতেও অভ্যস্ত হয়ে উঠছে এ রাজ্যের মানুষ। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিতর্ক আর কিছুতেই পিছু ছাড়ছে না বঙ্গ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। জোড়া শ্লীলতাহানির অভিযোগের পর এবার একটি অনুষ্ঠানে রাজ্যপালের বুকে পদ্ম আঁকা ব্যাচ কেন, তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। সেই অনুষ্ঠান স্থলে জয় শ্রীরাম ধ্বনিও ওঠে। শাসক দল রাজ্যপালের বিজেপি ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পেয়ে গিয়েছে আবারও। তৃণমূলের নেতারা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের একটি ছবি সামনে এসেছে। রাজ্যপালের বুকে ব্যাজ বিজেপির প্রতীক, ভারতীয় জনতা পার্টির প্রতীক, সেটা রাজ্যপালের বুকে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, রাজ্যপালকে এটা বলতে হবে এই ছবিটা অরিজিনাল না ফেক। যদি অরিজিনাল হয়, এর ডেট অ্যান্ড টাইম, কবে কোথায় তিনি এই ব্যাজটা ব্যবহার করেছেন, যদি দেখা যায় যে তিনি রাজ্যপাল থাকাকালীন এই ব্যাজটি ব্যবহার করেছেন, তাহলে আমাদের দাবি পরের মুহূর্তে তার ইস্তফা দেওয়া উচিত। বিজেপির ব্যাজ বুকে ধারণ করা রাজ্যপাল রাজভবনে আর 1 মিনিট থাকার অধিকার নেই। এমনিতেই রাজ্যপালের সঙ্গে শাসক দলের সম্পর্ক ভালো নয়। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে তাঁর সঙ্গে রাজ্য সরকারের সংঘাত লেগেই রয়েছে। সেই সংঘাতের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই মামলার এখনো কোনো নিষ্পত্তি হয়নি। এই সংঘাতে রাজ্যপালের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই রাজভবনে অস্থায়ী পদে কর্মরত এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে রাজ্যপালের বিরুদ্ধে। কলকাতা পুলিশ সেই ঘটনার তদন্ত করছে। এবার রাজ্যপালের জামায় পদ্ম আঁকা ব্যাচ কেন, তা নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কলকাতার একটি মন্দিরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জানুয়ারি মাসে। রাজভবনের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে বোসের একটি ছবি পোস্ট করে রাজভবন। সেই ছবিতে দেখা যাচ্ছে রাজ্যপালের গলায় উত্তরীয়তে বিজেপির নির্বাচনী প্রতীক পদ্ম আঁকা রয়েছে। তার বুকেও যে ব্যাচ রয়েছে তাতে পদ্ম আঁকা। সেই ছবির অংশবিশেষ পোস্ট করে তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেল লেখেন, বিজেপির প্রতীক সহ রাজ্যপাল। এই ছবি সত্যি কিনা তা স্পষ্ট করতে হবে। তার আরও দাবি, এই ছবি কবে কখন তোলা তা জানাতে হবে। রাজ্যপাল থাকা অবস্থায় যদি তিনি এই ব্যাচ পরেন, তবে তাকে ইস্তফা দিতে হবে। নারীদের যৌন নির্যাতনে এবং নারী ধর্ষণে অভিযুক্ত বাংলার সাংবিধানিক প্রধান মাননীয় রাজ্যপাল, তিনি যে প্রথম থেকেই বিজেপির অঙ্গুলি হেলনে চলে রাজধর্ম পালন না করে তিনি পদ্মপালে পরিণত হয়ে বিজেপির মুখপাত্র এবং বিজেপির সক্রিয় ক্যাডারের মতো কাজ করছেন এবং প্রত্যেক মুহূর্তে তিনি তার পূর্বসূরি জগদীপ ধনখড়কে অনুসরণ করছেন। কারণ জগদীপ ধনখড় বিজেপিকে খুশি করে রাজ্যপাল থেকে সরাসরি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হয়েছেন। তাই তিনি আরো বেশি করে বিজেপির তল্পিবাহকতা করে আগামী দিনে আরো বড় কিছু পাওয়ার আশা করছেন। তার প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে সেটা বারবার প্রমাণিত হয়েছে। আজকে তিনি নগ্নভাবে বিজেপির উত্তরীয় গায়ে দিয়ে রাস্তায় নেমে পড়েছেন। আগামী দিনে হয়তো দেখবেন বিজেপির মিছিল পতাকা নিয়ে আসছে।
বাংলার শাসক দল বিভিন্ন সময় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিজেপির দালাল বলে কটাক্ষ করে থাকে। তৃণমূল নেতা মন্ত্রীদের অভিযোগ রাজ্যপাল রাজভবনকে বিজেপির পার্টি অফিসে পরিণত করেছেন। গত পঞ্চায়েত ভোটের সময় রাজ্যপাল রাজভবনে পিস্ট্রুম বসিয়েছিলেন ভোটের হিংসা রুখবেন বলে। ভোট পর্বে তিনি ভাঙড়ে ছুটে গিয়েছেন আরও কয়েকটি জায়গায়। বলেছেন ভোটে হিংসা বরদাস্ত করা হবে না। বিধানসভা ভোটেও তিনি রাস্তায় থাকবেন বলে জানিয়েছিলেন, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তাকে নিরস্ত্র করেছে। এসব নিয়েও শাসক দল রাজ্যপালকে বিদ্ধে ছাড়েন। শ্লীলতাহানি কাণ্ডে রাজ্যপাল একটু বিড়ম্বনার মধ্যেই রয়েছেন। তার উপর বুকে পদ্ম আঁকা ব্যাজের ছবি প্রকাশ্যে আসায় তৃণমূল তা নিয়ে সরব হয়েছে। দলের দুই রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে এবং সাগরিকা ঘোষ নিজেদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে বক্তব্য রেখেছেন। আসলে শাসক দল বিষয়টিকে জাতীয় স্তরে ইস্যু করতে চায় ভোটের মধ্যে, তাই তারা অতি সক্রিয় হয়ে তড়িঘড়ি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ধর্ম নিয়ে নিজেই নিজেকে খণ্ডন করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনটা মুখ আর কোনটা নিছকই কৌশল তা নিয়ে ধন্দ পদ্ম শিবিরে। মুসলমানদের দেশের সম্পদ বন্টন করবে কংগ্রেস। সভায় সভায় এমন প্রচার করছেন মোদী, আবার সাক্ষাৎকারে বলছেন যেদিন তিনি হিন্দু মুসলমান বিভেদ করবেন সেদিনই তার জনজীবনে থাকার অধিকার থাকবে না। न हम इस्लाम के विरोधी हैं, न हम मुसलमान के विरोधी। भी गाली दे दो ये मुसलमानों के दुश्मन है तो आप अपने आप मुसलमान के मित्र बन जाते हो, कुछ किए बिना, तो मुफ्त में फायदा मिलता है। मुसलमान समाज अब समझदार है। कह रहे तो जेन्युइन आदमी है। मैं जब आयुष्मान कार्ड देता हूँ तो उसको लगता है यार ये तो जेन्युइन व्यक्ति है, हमारे साथ तो कोई भेद ही नहीं कर रहा है। इनकी परेशानी ये है कि उनका झूठ अब पकड़ा जाने लगा है। বিভাজনের রাজনীতিতেই তাদের আস্থা, তা নিয়ে বিশেষ রাগঢাক নেই বিজেপির। থাকার কথাও নয়, কেননা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস তার প্রাণভোমরা। হিন্দুত্ববাদের প্রবক্তা সংঘ পরিবারের বিশ্বস্ত প্রতিনিধি মোদী। প্রধানমন্ত্রীর আসনে তিনি বসা স্তক গত এক দশকে বারে বারে শাসক বিজেপির উগ্র ধর্মীয় বিদ্বেষ মাথাচাড়া দিয়েছে। কিন্তু চলতি লোকসভা নির্বাচনের 7 দফার মধ্যে 3 দফার পর থেকেই বিদায়ী প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রচার মঞ্চকে কংগ্রেসকে আক্রমণের মোড়কে সরাসরি মুসলমান সম্প্রদায় সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করে চলেছেন। এমন অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিরোধীরা। ঘটনাচক্রে তার পরপরই মোদী এক সাক্ষাৎকারে নিজের অবস্থান নিয়ে বস্তুত সাফাই দিতে শুরু করেন, কিন্তু সেই সংযমের আয়ু 24 ঘন্টাও পার হয়নি। মোদী ফের বাংলা সহ দেশের নানা প্রান্তে ফের মুসলমানদের দেশীয় সম্পদ বিলি করে দেওয়ার মন গড়া আশঙ্কার কথা নির্বাচনী সভায় বলে চলেছেন। मैं जिस दिन हिंदू मुसलमान करूंगा ना, उस दिन मैं सार्वजनिक जीवन में रहने योग्य नहीं रहूंगा और मैं हिंदू मुसलमान नहीं करूंगा। ये मेरा संकल्प है। आपको ये तय करना है कि भारत में वोट जिहाद चलेगा या राम राज्य चलेगा। और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। उसी 27% ओबीसी की कोटे में से मुस्लिमों की सभी जातियों को आरक्षण दे दिया गया है। कांग्रेस तो डंके की चोट पर यही कहती है कि देश के संसाधनों पर पहला हक मुसलमानों का है। প্রশ্ন, কেন প্রধানমন্ত্রী সেই ধর্মীয় বিদ্বেষের রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতে অন্তত মৌখিকভাবে বাধ্য হলেন? আর কেনই বা প্রকাশ্য জনসভায় ফের 180 ডিগ্রি ঘুরে গেলেন তিনি? কেন এমন ঘন ঘন ডিগবাজি? বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো বিষয়কে এড়িয়ে শুধুমাত্র বিভাজনের বার্তা এ যাবৎ তাঁর নির্বাচনী ভাষণে অগ্রাধিকার পেয়ে এসেছে। পেটে টান পড়লে যে ধর্মরক্ষা গৌণ হয়ে যায়, জনপরিসরে এই সত্য প্রতিষ্ঠা পেলে সমূহ বিপদ। ক্ষমতা ধরে রাখার বিষয়ে মোদী এখন দুশ্চিন্তায়। সেই কারণেই প্রকট হচ্ছে মোদীর স্ববিরোধিতা। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।